প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে রাজশাহী বোর্ড ২০২৩ সালের আইসিটি নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো একদম ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। আশা করি সবার কাজে লাগবে। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আমরা একদম পূর্ণাঙ্গ A to Z ব্যাখ্যা করে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, সার্কিটটি দেখো এবং প্রশ্নের উত্তরটি দাও। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট দেওয়া আছে এবং সেই সার্কিটের আলোকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এখন বলছে উক্ত সার্কিটের আউটপুট Y এর মান হতে পারে। তাহলে আমরা সার্কিটগুলোকে আগে বিশ্লেষণ করি। আমরা জানি এইটা হচ্ছে NAND গেট, তাই না? তো এইটার ইনপুটটা কিন্তু আসছে P থেকে এবং দুইটা ইনপুটই কিন্তু আমার NAND গেটে প্রবেশ করছে। আর আমরা জানি দুইটা ইনপুট যদি সেম হয়, NAND গেটের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে P নট। ওকে, তাহলে এইটা কিউ থেকে আসছে, তার মানে এইটা হচ্ছে কিউ নট। ওকে, আমরা একটু লক্ষ্য করি। তাহলে পি নট আর কিউ নট, এটা কি গেট বলা হচ্ছে? এটা হচ্ছে অর গেট। ওকে, তাহলে যদি দুইটা ইনপুট অর গেটের ভিতরে প্রবেশ করে, তাহলে অর গেটের কাজ কি? যোগ করে। তাহলে পি নট প্লাস কিউ নট। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। দেন এই গেটটা আমরা সলভ করব। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নর গেট, তাই না? তাহলে পি আর কিউ, তাহলে আমরা জানি নর গেটের ভিতরে যখন ইনপুটটা প্রবেশ করে, সেটা কি হয়? দুইটা যোগফলের উপরে নট হয়ে যায়। ওকে, নর গেট মানে হচ্ছে অর প্লাস নট। তার মানে এখানে আমরা জানি পি প্লাস কিউ, তার উপরে নট। এই যে আমরা 5 নম্বর গেট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু নর গেট। তাহলে নর গেটের আমরা দুইটা ইনপুট পেয়েছি। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? আমরা কি যে নর গেটের ইনপুট দ্বয়ের যোগফল তার উপরে নট, এটার আউটপুট হবে। ওকে, তাহলে আমরা ইনপুট দ্বয় কি পাইছি? পি নট প্লাস কিউ নট, এইটা একটা ইনপুট, প্লাস পি প্লাস কিউ, তার উপরে নট। ওকে, আর এই টোটালের উপরে একটা নট। এই যে আমরা এই আউটপুটটা পেয়েছি। এখন এইটাকে আমরা সিম্পলিফাই করব। চলো আমরা সিম্পলিফাই করি। আমরা ডি মর্গানের সূত্র কিন্তু পড়েছি, তাই না? তো ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা এখানে প্লাসকে আমরা ইনটুতে পরিণত করব, আর দুইটা বার দুই দিকে আমরা দিয়ে দিব। ওকে, তাহলে পি নট প্লাস কিউ নট, এই পুরোটার উপরে নট, প্লাসটা গুণ হয়ে যাবে বা ইনটু হয়ে যাবে, পি প্লাস কিউ, তার উপরে কিন্তু একটা নট আছে, তাই না? আর সূত্রের একটা নট, ডি মর্গানের সূত্র অনুযায়ী। তাহলে আমরা জানি ডাবল নট কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। ওকে, আমরা এখানে কিন্তু আবার ডি মর্গানের সূত্র ফলাইতে পারবো। এই প্লাসকে আমরা গুণে রূপান্তর করে নটটাকে দুই ভাগে ভাগ করে দিব। তাহলে পি ডাবল নট ইন্টু কিউ ডাবল নট, ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। আর এখানে আমরা কি পাইলাম? পি প্লাস কিউ। পি ডাবল নট ইকুয়াল টু পি লেখা যায়, কিউ ডাবল নট ইকুয়াল টু কিউ লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি পি কিউ। তাহলে পি প্লাস কিউ। আমরা এখানে দুটিকে গুণ করে দিতে পারি, পি কিউ ইন্টু পি প্লাস পি কিউ ইন্টু কিউ। আমরা পি আর পি দুইটা যদি সেম জাতীয় চলক থাকে, দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। তাহলে পি কিউ প্লাস পি কিউ, আমরা দুইটা যোগ করলে আমরা সেম, যেহেতু আমরা পি কিউ লিখতে পারি। ওকে, আচ্ছা, এটার অ্যান্সার হবে পি কিউ। আমাদের সার্কিট অনুযায়ী কিন্তু আমরা এটা সলভ করেছি, তাই না? কিন্তু বাট আমি অপশনগুলো দেখলে বুঝতে পারতেছি যে এটা কোনো একটা সমস্যা রয়েছে। সার্কিট অনুযায়ী এখানে নর গেট হবে। আমরা নর গেট দিয়ে করে দেখি এই অপশনের মতো করে আসে কিনা। আচ্ছা, এখানে নর গেট যদি হয়, আমরা এখানে নর গেট দিয়ে দিলাম, মনে হয় প্রশ্নেতে ভুল রয়েছে। তাহলে আমাদের এইটার উপরে কিন্তু নট হয়ে যাবে, তাই না? এটার উপরে নট হয়ে যাবে। এখন আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? তাহলে পি নট প্লাস কিউ নট, তার উপরে নট, তাই না? প্লাস পি প্লাস কিউ, তার উপরে নট, আর এই সূত্রের নট। ওকে, এখন আমরা যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী এটাকে ভাঙাই, তাহলে আমরা কি পাবো? পি নট প্লাস কিউ নট, তার উপরে কিন্তু একটা নোট আসছে, তাই না? সূত্রের একটা নোট। ওকে, তাহলে এখানে প্লাস গুণ হয়ে যাবে বা ইন্টু হয়ে যাবে, পি প্লাস কিউ, তার উপরে নট, তার উপরে আবার একটা নট। আমরা যদি এই দুইটাকে ভ্যানিশ করে দিই, তাহলে কি থাকে? পি নট প্লাস কিউ নট ইন্টু পি প্লাস কিউ। এখন আমরা কি করতে পারি? গুণ করতে পারি।
পি নোট দ্বারা এই দুটাকে গুণ করব, কিউ নোট দ্বারা এই দুটাকে গুণ করব। তাহলে পি নোট ইন্টু পি প্লাস পি নোট ইন্টু কিউ। আবার আমরা এই কিউ নোট দ্বারা গুণ করতে পারি, তাহলে পি নোট ইন্টু কিউ নোট প্লাস কিউ নোট ইন্টু কিউ। আমরা কি জানি পি ইন্টু পি নোট ইকুয়াল টু 0, কিউ ইন্টু কিউ নোট ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি থাকতেছে, পি নোট ইন্টু কিউ প্লাস পি কিউ নোট। তাহলে এইটার অপশন আছে কিনা? হ্যাঁ, এটা একটা অপশন রয়েছে। আর আমরা এইটাকে কি লিখতে পারি বলো তো, পি এক্স অর কিউ। এটা হচ্ছে একটা এক্সঅর গেট, তাহলে কোনটা হবে? 1 এবং 2। আমরা অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে এই প্রশ্নটা ভুল ছিল, মানে ফিগারটা, কোশ্চেনের ফিগারটা ভুল ছিল। ওকে, হয়তোবা আমি যেখান থেকে কালেক্ট করছি সেটা হয়তোবা ভুল ছিল। বাই দ্য ওয়ে, আমার যদি প্রশ্ন ওইটাও থাকতো দেন আমরা কিন্তু নতুন একটা সার্কিট সলভ শিখলাম, তাই না? আচ্ছা, এখন বলছে উদ্দীপকের বর্তনীর আউটপুট y ইকুয়াল টু 0 হবে যখন, তাহলে বলছে y ইকুয়াল টু সবসময় 0 কখন হবে? আচ্ছা, এটা একটু ট্রিক্স বলি আমি। এখানে দেখো তোমরা 1 ও 2 নম্বর গেটের পরিবর্তে যদি নর গেট হয়, ভালোভাবে দেখো 1 এবং 2 নম্বর গেট, এটা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর গেট ছিল ন্যান গেট। এখন ন্যানের পরিবর্তে নর গেট বসালেও কোনো চেঞ্জ হবে না। কারণ কি, এখানে তুমি নর গেট বসালে এখানে পি নোটই পাবা, এখানে নর গেট বসালে এখানে কি কিউ নোটই পাবা, তাহলে এখানে চেঞ্জ হবে না। তখনই চেঞ্জ হবে যখন আমরা এই 3 নাম্বার গেটটাকে ন্যান গেটে রূপান্তর করব। চলো আমরা এটা একটু সমাধান করে দেখি। আমরা এই 3 নাম্বার গেটটাকে ন্যান গেট বানাই দেবো। ওকে, আসো এখন আমরা এটা সলভ করি। দেখো পি, তার মানে এটা কি আসবে, এখানে পি নট, এখানে কিউ নট। ন্যান গেটের কাজ কি, দুইটা ইনপুটকে গুণ করবে, তার উপরে নট করে দেবে। ইনপুট দুটো যাই থাক, তাহলে আমার ইনপুট কি কি আছে এখানে, পি নট ইন্টু কিউ নট, এই দুটো ইনপুট গুণ করলো, তার উপরে নট করে দিবে। ওকে, এখানে আমরা কি পাবো, পি প্লাস কিউ তার উপরে নট। তাহলে এই নর গেটের আমরা কিন্তু দুইটা ইনপুট পেয়ে গেছি। তাহলে আমরা চলো নর গেটের কাজ কি আমরা আগেও জানি, যে দুইটা ইনপুটকে যোগ করবে, তার উপরে নট করে দিবে। আমার একটা ইনপুট হচ্ছে পি নট ইন্টু কিউ নট, তার উপরে নট, প্লাস একটু ব্র্যাকেট দিয়ে দিই, পি প্লাস কিউ তার উপরে নট, তার উপরে সূত্রের নট। এখন আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী কিন্তু আমরা সূত্র ফালাইতে পারি, পি নট ইন্টু কিউ নট তার উপরে নট, সূত্রের একটা নট, তাই না? প্লাস কি হয়ে যাবে, গুণে পরিণত হয়ে যাবে, পি প্লাস কিউ তার উপরে নট, তার উপরে নট। এখন আমরা জানি দুইটা নটে কি ভ্যানিশ হয়ে যাবে, এই দুইটা নটেও কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে পি নট ইন্টু কিউ নট ইন্টু পি প্লাস কিউ, আমরা কি করব, গুণ করে দিব। তাহলে পি নট কিউ নট দ্বারা, দেখো পি নট ইন্টু কিউ নট দ্বারা পিকে গুণ করব, প্লাস পি নট কিউ নটকে আবার কিউকে গুণ করব। ওকে, তাহলে আমরা কি জানি, পি ইন্টু পি নট ইকুয়াল টু 0, তাহলে 0 ইন্টু কিউ নট মানে কি 0, প্লাস এখানেও দেখো কিউ ইন্টু কিউ নট রয়েছে, তাহলে 0, 0-এর সাথে যে কোনো কিছুই গুণ করি না কারণ 0 হয়ে যাবে, তাহলে 0। তাহলে অ্যান্সার কি হবে, 0। তাহলে আমরা এখানে প্রশ্নটা কি বলেছিল, যে উদ্দীপকের বর্তনীর আউটপুট y ইকুয়াল টু 0 হবে যখন, তাহলে আমরা 3 নাম্বার গেটের পরিবর্তে যদি ন্যান গেটটা বসাই তাহলে আমার আউটপুটটা 0 আসবে। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এনকোডারের আমরা কি জানি, এনকোডার ডিভাইসটা কি? এনকোডার সাধারণত একটা ইনপুট ডিভাইস। ইনপুটের আমাদের ইনপুট সংখ্যাটা বেশি হয়। সাপোজ তুমি একটা কিবোর্ডের কথা চিন্তা করো, আমার অনেকগুলো কি কিন্তু রয়েছে, তাই না? বাট আমার তার কিন্তু অনেক ছোট বা অনেক অল্প, ঠিক আছে? তাহলে এনকোডার হচ্ছে ইনপুট সংখ্যা বেশি হবে, আউটপুট সংখ্যাটা কম হবে। ওকে, তাহলে আমি যদি কিবোর্ডের কথা চিন্তা করি, দেখবা এখানে অনেক অসংখ্য কি রয়েছে, তাহলে প্রত্যেক কির জন্য যদি আমার একটা করে তার লাগতো, তাহলে দেখো একটা কিবোর্ডের তার অনেক মোটা হয়ে যেত, তাই না? তাহলে আমার একটা কিবোর্ডের তার কিন্তু অনেক সিম্পল একটা তার দিয়ে পার হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে এনকোডারের ইনপুট সংখ্যাটা সবসময় বেশি হয়। তাহলে 2 পাওয়ার n যদি ইনপুট সংখ্যা হয়, আউটপুট সংখ্যা হবে n। তাহলে এটার হচ্ছে ক নাম্বার অ্যান্সার সঠিক। ফাঁকা ট্যাগ কোনটি, মানে যেটাকে আমরা বলি এমটি ট্যাগ। তো এটা তোমরা চতুর্থ অধ্যায়ে পড়েছো। অপশন রয়েছে বি, বি ট্যাগ অবশ্যই ফাঁকা ট্যাগ না, কারণ বি হচ্ছে বোল্ড করা টেক্সট ফরম্যাটিং এর। আই হচ্ছে ইতালিক, এটাও ফাঁকা ট্যাগ না। তারপর হচ্ছে ডিইএল, ডেল, ডেল হচ্ছে ডিলেট করা, এইটাও ফাঁকা ট্যাগ না। বিআর, বিআর হচ্ছে কি ব্রেক করা, মানে লাইনকে ব্রেক করে দেয়। ওকে, তাহলে এটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। তাহলে এরকম আরো রয়েছে, এইচআর রয়েছে, আইএমজি ইমেজ রয়েছে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ফাঁকা ট্যাগ। উদ্দীপকটি দেখো এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকে কি দেখা যাচ্ছে,
যে একটা HTML এর কোনো একটা টেক্সটকে সে ফন্টের সাইজ বাড়ানো বা কমানোর একটা মেথড বলা যায়। ওকে, তো এখানে দেখো ফন্ট সাইজ, এখানে আমরা কি জানি ফন্ট ট্যাগের ভিতরে যে কিছু অ্যাডিশনাল বৈশিষ্ট্য যদি অ্যাড করার প্রয়োজন পড়ে তখন আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। তাহলে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? তাহলে এই ফন্টও হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, তাহলে সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট চেনার উপায়টা কি? অ্যাট্রিবিউটের সবসময় দেখবা অ্যাট্রিবিউটে একটা নেম থাকবে, তার একটা ভ্যালু থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ, তাহলে এ সাইজ যেটি সাইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে 7 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। কোনটি ফরম্যাটিং ট্যাগ? আমরা এখানে ওএল অর্ডার লিস্ট, তাহলে এটা হচ্ছে আমরা লিস্ট তৈরিতে আমাদের ব্যবহার করা হয়, তাহলে এটা ফরম্যাটিং ট্যাগ না। H1 এটা হচ্ছে হেডার সেকশনে, H1 H2 এইভাবে 6 পর্যন্ত, এই 6 পর্যন্ত আমাদের এই হেডার সেকশনে ট্যাগগুলো রয়েছে, তাহলে এটাও আমাদের ফরম্যাটিং ট্যাগ না। এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক অ্যাড করতে এটা ইউজ করা হয়, তাহলে এটাও আমাদের ফরম্যাটিং ট্যাগ না। বিআইজি বিগ মানে লেখাকে বড় করা ছোট করা, তাহলে টেক্সটকে আমরা ফরম্যাট করতেছি, তাই না, ফরম্যাটিং করতেছি, তার মানে বিগ হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এরকম ফরম্যাটিং ট্যাগ আর কি কি রয়েছে? স্মল রয়েছে, বোল্ড, ইটালিক, এমফাসাইজড, তাহলে এগুলো হচ্ছে সব ফরম্যাটিং ট্যাগ। ওকে, লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? লিস্ট আসলে অনেক প্রকার হয়, অর্ডার লিস্ট হয়, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট হয়, আবার বলা হয় ডেসক্রিপশন লিস্ট, ডিএল, এরকম অনেক লিস্ট হয়। তাহলে আমরা ইউএলকে বলা হয় আনঅর্ডার লিস্ট। ওকে, টিডি টেবিল ডাটা, টিআর টেবিল রো, এইচআর হচ্ছে হরিজেন্টাল ট্যাগের জন্য। তাহলে আমরা লিস্ট ব্যবহার করতে কোন ট্যাগ ইউজ করতে হচ্ছে? ইউএল, যেটাকে বলে অর্ডার লিস্ট। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা জানি যখন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যখন আমরা ভ্যালুগুলো দিব তখন সেগুলো জোড়ায় জোড়ায় বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভিশন উইথ স্টাইল ইকুয়াল, এই ডাবল কোটেশনের ভিতরে দেখো নেম এবং ভ্যালু এভাবে জোড়ায় জোড়ায় বসবে, ঠিক আছে? আমরা এইটা অ্যানালাইসিস করলে বুঝবো, এবং এখানে কোলন দিয়ে বসবে, এটাও মাথায় রাখতে হবে, আর এখানে সেমিকোলন দ্বারা সেপারেট থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, বাকিগুলো দেখবা ফরম্যাটিংটা সঠিক নয়। নন ভোলাটাইল মেমোরি কোনটি? আমরা একটু ব্যাখ্যা করি। ভোলাটাইল মেমোরি যেটা ক্ষণস্থায়ী, আমরা র্যামকে ভোলাটাইল মেমোরি বলি। সিম্পলিভাবে মনে রাখতে চাও, ভোলাটাইল মানে যে ভুলে যায়, তাহলে ভুলে যাই মানে কি? র্যাম হচ্ছে ক্ষণস্থায়ী মেমোরি। আর নন ভোলাটাইল মানে যে ভোলে না। সাপোজ আমি তোমাকে সংক্ষেপে ইজি ট্রিকে মুখস্থ করার জন্য আমি এই কথাটা বললাম, তাহলে রোম হচ্ছে দীর্ঘস্থায়ী মেমোরি, বা এটাকে স্টোরেজ। আমরা যে ফোনে ইউজ করি যে ডাটা, আমরা বলি না আমার তোর ফোনে স্টোরেজ কত, বলে 1 টেরাবাইট 512 জিবি, এইটাই হচ্ছে রোম। র্যাম হচ্ছে ওই যে আমরা বলি র্যাম কত 8 জিবি। তাহলে র্যামটা কি? যে আমরা ফোনে যখন কাজ করি ওই মুহূর্তে যে ডাটাগুলি স্টোরেজ থাকে সেটা র্যামের আন্ডারে স্টোরেজ থাকে। আমরা ফোনগুলো যখন বন্ধ করি তখন সেই র্যাম থেকে ডাটাগুলো মুছে যায়। আমরা অ্যাপস থেকে যখন বের হয়ে আসি, যখন আমরা অ্যাপসকে রিফ্রেশ দিই তখন অ্যাপস থেকে ডাটাগুলো রিফ্রেশ হয়ে যায়, সেগুলো র্যাম থেকে ডিলিট হয়ে যায়। তাহলে র্যাম হচ্ছে ক্ষণস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে দীর্ঘস্থায়ী বা ফিক্সড মেমোরি। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? আমরা এটা জানি, মেশিন লার্নিং সর্ববহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। খুবই মজার বিষয়, নিচের প্রোগ্রামটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা সি প্রোগ্রামিং এর একটা প্রোগ্রামিং দেওয়া আছে, খুব ছোট একটা প্রোগ্রাম, বাট এই প্রোগ্রামটা আসলে লুপের প্রোগ্রাম। লুপের কাজ কি? একই কাজ বারবার করা, কিন্তু বারবার করবে সে কতক্ষণ পর্যন্ত করবে তার একটা কন্ডিশন থাকবে, যে আমার শুরু এইটা, শেষ এইটা, আমার এক্সিকিউশন টাইমটা সে বলে দিবে, মানে কতক্ষণ আমি এইটাকে লুপ চালাবো। এখন আসো, এখানে প্রথমে একটা ডিক্লেয়ার করে দেওয়া আছে, কি? ডাটা টাইপ ইন্টিজার টাইপ, তার মানে একটা আমি ভেরিয়েবল নিয়েছি যার ডেটা টাইপ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো এখানে ফর লুপ নেওয়া আছে। ফর লুপের ভিতরে আমরা জানি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট তিনটাই ফর লুপের ভিতরে এক্সিকিউশন হয়। আমরা প্রথম কি করব? আচ্ছা, কোডিংটা বুঝি দেন প্রশ্নে আসি। i ইকুয়াল টু 1, তার মানে এর আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা রয়েছে বা ইনিশিয়াল যে ভ্যালু ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে 1। এখন কন্ডিশন হচ্ছে i লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এর যে ভ্যালুটা সেটা কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, এর ভ্যালু 1, 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে যদি কন্ডিশনটা সঠিক হয়, সত্য হয়, তাহলে ফর লুপের ভিতরে ঢোকে। আবারও বলি, মাথায় রাখবা, ফর লুপের বা লুপের কন্ডিশন যদি সঠিক হয় বা সত্য হয় তাহলেই লুপের ভিতরে ঢুকে, আর যদি সত্য না হয় লুপ থেকে বেরিয়ে যায়। তাহলে আমাদের এখানে এর ভ্যালু 1, তাহলে 1
লেস দ্যান অর ইকুয়াল টু 5 কন্ডিশন সত্য, লুপ ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে কি দেখবে যে প্রিন্ট করেছে i কে, তাহলে i এর একটা ভ্যালু প্রিন্ট হবে, তাহলে 1 প্রিন্ট হবে। তাহলে আমরা কি জানি লুপের ভিতরে ঢুকে যখন আমরা দেখব প্রিন্ট হয়ে গেছে বা এক্সিকিউশন হয়েছে, তখন আবার লুপে ফিরে যাবে। ফিরে গিয়ে কি দেখবে i এর ভ্যালু i প্লাস প্লাস, তার মানে কি i এর ভ্যালু একটা বেড়ে গেছে, ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে i ছিল 1, এখানে হয়ে যাবে 2, তাহলে i এর ভ্যালু এখন কত হয়ে গেল 2। এখন আমরা চেক করব 2 কি 5 এর থেকে বড় অথবা ছোট, 5 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এসে i প্রিন্ট করবে। তাহলে i এর ভিতর কত ছিল 2 ছিল, তাহলে এখানে 2 প্রিন্ট করে দিবে। আচ্ছা, যেহেতু কন্ডিশন সত্য, আবার লুপে ফিরে যাবে। ফিরে গিয়ে i এর ভ্যালু 2 ছিল, এখন হয়ে যাবে কত 3, তাহলে i এর ভ্যালু কত হয়ে যাবে এখন 3। তাহলে 3 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, 3 লেস দ্যান ইকুয়াল টু 5, 5 এর থেকে 3 ছোট, তার মানে এই ভিতরে এসে 3টাকে প্রিন্ট করে দিবে। ওকে, 3 প্রিন্ট করলো, আবার লুপে ফিরে যাবে, তখন এখানে 3 জায়গায় কি হবে 4 হয়ে যাবে। তাহলে i এর ভ্যালু কত হয়ে গেল 4 হয়ে গেল, কন্ডিশনের ভিতর ঢুকবে। হ্যাঁ, 4 কিন্তু 5 এর ছোট। ওকে, তাহলে এখানে 4ও প্রিন্ট হয়ে যাবে। তাহলে i এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে কত হবে 5 হয়ে যাবে। তাহলে i এর ভ্যালু 5 হইল। এখন কন্ডিশন কি 5 লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে 5 কিন্তু 5 এর ছোট না, কিন্তু 5 এর সমান। কন্ডিশন কিন্তু দুইটা বলছে যে 5 লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এখানে কত প্রিন্ট হবে 5 প্রিন্ট হবে। এরপরে এসে i এর ভ্যালুটা হয়ে যাবে 6, যখনই 6 হবে তখন কন্ডিশন কিন্তু মিথ্যা হয়ে যাবে। দেখো 6 লেস দ্যান 5, তাহলে 6 অবশ্যই 5 এর ছোটও না 5 এর সমানও না, তাহলে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেলে লুপ থেকে বের হয়ে যাবে, মানে প্রোগ্রামটা এখানে এক্সিকিউশন শেষ। তাহলে আমাদের প্রোগ্রামে কি কি প্রিন্ট করলো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। ওকে, এখন আসো উদ্দীপকের কোনটি কাউন্টার ডিক্লারেশন। এই যে i ইকুয়াল টু 1, এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। উদ্দীপকের প্রোগ্রামটি লুপ ছাড়াও বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, ইফ গোটু দ্বারা বাস্তবায়ন করা যায়, ডু হোয়াইল দ্বারাও বাস্তবায়ন করা যায়, ইফ ইলস দ্বারা করা যায় না। ইফ ইলস আসলে কন্ডিশন, লুপ এখানে হবে না। তাহলে 2 এবং 3, দেখো এখানে আমরা ইফ গোটুর ব্যবহার এখানে দিয়েছি। গোটুর ব্যবহারটা একটু বলি, ফরম্যাটটা হচ্ছে প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন করবে, দেন স্টার্ট প্রিন্ট, প্রথমেই আমাদের স্টার্ট করবে। কি করবে তুমি প্রিন্ট করো, কাকে i এর ভ্যালুটা প্রিন্ট করো। তাহলে দেখো i এর ভ্যালুটা প্রিন্ট করবে, তাহলে প্রথমে কত প্রিন্ট করবে 1 প্রিন্ট করবে। ওকে, দেন নিচে আসবে, নিচে এসে কি হবে i এর ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে এখানে কন্ডিশন চেক করবে যে 2 5 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, কন্ডিশন সত্য হলে গো টু স্টার্ট, মানে আবার স্টার্টে যাও, তখন i এর ভ্যালু কিন্তু 2 হয়ে গেল, কিন্তু আবার এখানে প্রিন্ট কি হবে 2 হবে। হ্যাঁ, এখানে i এর ভ্যালু 3 হয়ে যাবে, কন্ডিশন সত্য, তাহলে আবার স্টার্টে যাও, তাহলে 3 প্রিন্ট করবে। এখানে i এর ভ্যালু 4 হয়ে যাবে, কন্ডিশন সত্য, আবার গো টু স্টার্ট মানে স্টার্টে যাও, তাহলে এখানে 4 প্রিন্ট করবে। তাহলে এখানে i এর ভ্যালু 5 হয়ে যাবে, কন্ডিশন সত্য, গো টু স্টার্ট, যে 5 প্রিন্ট করো। হ্যাঁ, এখানে i এর ভ্যালু 6 হয়ে যাবে, কন্ডিশন মিথ্যা, লুপ থেকে বের হয়ে আসবে। ওকে, দেন ডু হোয়াইল যদি ব্যবহার আমরা বলি, সেম এক্সিকিউশন, সেম সব কিছু। প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন, দেন ডো প্রথমেই প্রিন্ট করবে, ওইটাই সেম, মানে আমরা যেটা দেখলাম গো স্টার্ট গো টু ডু হোয়াইল একদম সেম ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো সঠিক চলক কোনটি। আমাদের সি প্রোগ্রামিংয়ে কিন্তু চলকেরও সঠিক নিয়ম রয়েছে, কিভাবে চলক লিখতে হয় বা ভেরিয়েবল লিখতে হয়। চলক বা ভেরিয়েবল আমরা আগে নিয়মগুলো পড়ি, তারপরে আমরা দেখব যে আসলে সঠিক চলক কোনটি। চলক বা ভেরিয়েবল অবশ্যই অ্যালফাবেট এ থেকে জেড, মানে বড় হাতের ছোট হাতের যে কোনো হতে পারে, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। আলফাবেট অথবা আন্ডারস্কোর, এই দুটো দিয়ে শুরু করতে হবে। প্রথম অক্ষর হিসাবে সংখ্যা ব্যবহার করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলক শুধুমাত্র লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবে। তাহলে চলক শুধুমাত্র লেটার, ডিজিট, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবে। তাহলে এটা একটা, কোনো স্পেশাল ক্যারেক্টার প্লাস মাইনাস ইনটু গুণ এগুলো থাকতে পারবে না। সি এর রিজার্ভ কিওয়ার্ড চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিরকম, যেমন আইএনটি, ফ্লট, তাই না, ক্যারেক্টার, এগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে এখন মিলাই নেই, তাহলে একটা চলকের প্রথমে নাম্বার হইতে পারবে না। আবার চলকের ভিতরে কোনো স্পেস থাকবে না, হোয়াইট স্পেস, তাহলে এটাও মিথ্যা। আবার চলকের ভিতরে স্পেশাল ক্যারেক্টার থাকবে না, আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো বাট হাইফেন ইউজ করতে পারবো না, তাহলে এটাও সঠিক না। তাহলে যে এইটা হচ্ছে সঠিক। তো খুবই ইজি, জাস্ট ট্রিকি ওয়েতে তোমরা মনে রাখবা, তাহলে হয়ে যাবে এনাফ। বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আচ্ছা, কোন ওয়েভ, রেডিও ওয়েভ, এটা কিন্তু অনেক স্ট্রং একটা ওয়েভ, তোমরা তো জানো তাই না। রেডিও ওয়েভ, দেখো আমরা ব্যাখ্যাটা পড়ি, এটি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের হয়, সহজে বিল্ডিং, পাহাড় পর্বত
বাধা অতিক্রম করতে পারে। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এটি সরাসরি দৃষ্টিপথে কাজ করে, তাই বাধা অতিক্রম করতে পারে। মানে কি, এটা ডিরেক্ট লাইন অনুযায়ী দৃষ্টিপথ অনুযায়ী কাজ করে। যেমন আমরা যদি টর্চ লাইটের আলো যদি বলি, এটা কোনো বাধা থাকা যাবে না, ডিরেক্ট দৃষ্টিপথে কাজ করবে। এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। ওকে, আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা ব্যাখ্যা যদি পড়ি যে এটি স্যাটেলাইটের মাধ্যমে মহাশূন্যে ঘুরে কাজ করে, তাই বহু প্রকৃতির বাধা এড়িয়ে যোগাযোগ করতে সক্ষম। তাহলে আমরা ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা এটা বিশ্লেষণ করি যে রেডিও ওয়েভ এটা হচ্ছে যে কোনো বাধা অতিক্রম করতে পারে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ যে কোনো বাধা অতিক্রম করতে পারে, প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে। আচ্ছা, আমি কিন্তু ব্যাখ্যাগুলো রেখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রাইভেট নেটওয়ার্ক, পিএএন, পিএএন মানে কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আমাদের ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্কগুলো কোনগুলো আমরা যদি একটু চিন্তা করি, যেমন মোবাইল বলো, ল্যাপটপ, ব্লুটুথ ডিভাইসের মধ্যে সংযোগগুলোকে ব্যক্তিগত। সাপোজ আমি এই যে ল্যাপটপ দিয়ে ক্লাস করাচ্ছি, এটা আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, তাহলে এটা প্রাইভেট নেটওয়ার্ক। ওকে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল, লোকাল বলতেও আমরা কিন্তু স্থানীয় বুঝি, মানে প্রাইভেট প্রাইভেট ভাব থাকে, যেমন কি সীমিত এলাকায়, যেমন অফিস, স্কুল, বাসায় ব্যবহৃত হয় এরকম এরিয়াকে, তাহলে এটাও প্রাইভেটের আন্ডারে পড়ে। বাট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা এলাকা, একটা দেশ, বিশ্ব জুড়ে থাকে এরকম একটা এরিয়া। যেমন ইন্টারনেট মানে পাবলিক নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে কি কি যাবে আমাদের? এখানে প্যান এবং ল্যান। এখন আমরা আসি নন পজিশনাল সংখ্যা কোনটি। আমরা জানি সংখ্যা পদ্ধতির দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। আমরা কিন্তু পজিশনাল যদি বলি, পজিশনাল নাম্বার সিস্টেম যার পজিশনের উপর ডিপেন্ড করে মান চেঞ্জ হয়, ভ্যালু চেঞ্জ হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সাপোজ আমাদের এখানে 5 কিন্তু পজিশন আছে, একটা ভ্যালু রয়েছে, তাই না? তাহলে এটা পজিশনাল নাম্বার সিস্টেম। 101, দেখো 101, আমি যদি এটাকে 110 লিখি, আমি এটাকে 011 লিখি, ভালো করে দেখো আমার কিন্তু সবগুলো অঙ্কই এখানে এক্সিস্ট, বাট পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো 101 মানে কি 101, আবার 110 মানে 110, 011 মানে হচ্ছে 11। আমি যদি সিম্পলি চিন্তা করি, তাহলে এটার পজিশন রয়েছে, পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা পজিশনাল নাম্বার। এখানে এ দ্বারা আমরা বোঝাচ্ছি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের নাম্বারও আমরা পজিশনাল নাম্বার। তাহলে আমার পজিশনাল নাম্বার আসলে কয়টা? ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। তাহলে এই চারটা। আর এই যে ভি লেখা আছে এটাকে বলা হচ্ছে রোমান নাম্বার। রোমান নাম্বারে কিন্তু পজিশনাল নাম্বার না, এটা নন পজিশনাল। কেন বলো তো ভাইয়া? আমরা দেখো ভি মানে 5, ভির আগে 1 দিলে আমরা কি জানি? 5 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 4 আমরা বুঝি। ভির পরে 1 মানে, তাহলে 5-এর সাথে 1 যোগ করে 6 হয়। তার মানে দেখো এটার পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না। দেখো আরো যদি আমরা বলি ভি 1, দেখো এই ভি মানে কিন্তু 5, 1 মানে কিন্তু 1, তাহলে ভি আর 1 মিলে এরা যোগ করে বলতেছে 6। ওকে, তাহলে পজিশনের উপর ডিপেন্ড করে নাম্বার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা যদি পাশাপাশি 5 আর 1 লিখতাম, আমরা কিন্তু 6 বলতাম না, আমরা বলতাম 51। ওকে, তাহলে রোমান নাম্বার, ট্যালি নাম্বার, হ্যাঁ, এগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 25, 10-এর একের পরিপূরক মান কোনটি? দেখো একের পরিপূরকের মান হইতে গেলে আমরা মেইনলি রেজিস্টার মানে 8 বিট 16 বিট রেজিস্টার অনুযায়ী মান বের করি। এখন 25-এর বাইনারি যদি 8 বিট রেজিস্টারে আমার সংরক্ষণ করা পসিবল হয়, তাহলে আমরা এটা 8 বিট রেজিস্টারে বাইনারিটা বের করব। তাহলে আমরা 25-এর বাইনারিটা আগে বের করে নিই। 25-এর বাইনারিটা, তাহলে 12 দুগুণে 24, 1, 6 দুগুণে 12, 0, 3 দুগুণে 6, 0, 2 একে 2, 1, 0, 1। ওপর থেকে নিচে আমরা দেখি 1, 1, 0, 0, 1। আমরা দেখি এখানে 5টা বিট রয়েছে, তাই না? 8 বিট রেজিস্টার যদি সংরক্ষণ করি, তাহলে সামনে আরো 3টা 0 দিতে হবে। একের পরিপূরক কাকে বলে? একের পরিপূরক হচ্ছে একের স্থানে 0, 0-র স্থানে 1 বসিয়ে যে মানটা পায় তাকে আমরা একের পরিপূরক বলি। তার মানে যেখানে যেখানে 1 রয়েছে সেখানে 0, যেখানে 0 রয়েছে সেখানে 1। তাহলে এখানে 0 রয়েছে 1, 1, 1, 0, 0, 1, 1, 0। দেখি কোনটার সাথে মিলে যায়। 11100, 11100, 111, 0।
এই তো খুব ইজি। নিচের চিত্রটি হতে পারে, দেখো একমুখী কিন্তু প্রবাহ দেখাচ্ছে, তাই না? এটা কিন্তু দ্বিমুখী না। আচ্ছা, ব্রডকাস্ট আমরা একটু একটু সিম্পলিভাবে চিন্তা করি, ব্রডকাস্ট কি করে? সাপোজ আমি লাইভ খেলা দেখাচ্ছি, এই খেলাটা সবাই দেখতে পাবে, মানে একটা প্রেরক নির্দিষ্ট স্থান থেকে সে এটাকে ডিস্ট্রিবিউশন করতেছে, বাট প্রেরকের সবাই কিন্তু আবার প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারতেছে না। তেমন একটা নির্দিষ্ট স্থান থেকে আমি সবাইকে ডাটা পাঠাচ্ছি। তাহলে ব্রডকাস্ট কোনগুলো? যেমন আমরা এই যে ল্যান কেবল ইউজ করি, ওয়াইফাই ব্রডব্যান্ড কেবল ইউজ করি, হ্যাঁ, এই যে ওয়াইফাই একটা কেন্দ্রীয় সার্ভার থেকে, একটা কেন্দ্রীয় পজিশন থেকে আমার ডাটাগুলো পাঠাচ্ছে। মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হচ্ছে সাপোজ আমি মিটিং করতেছি, জুম মিটিংয়ে কি হয়, আমিও কথা বলতেছি, সেও কথা বলতেছে, আমিও স্ক্রিন শেয়ার করতে পারতেছি, সেও পারতেছে। তাহলে এইটা কিন্তু আমার এই চিত্রের সাথে কিন্তু সামঞ্জস্য না। আচ্ছা, সিমপ্লেক্স কি? একমুখী তরঙ্গ, মানে একমুখী যেগুলো প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে আমরা কি কি এটা পাবো? 1 এবং 3। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত কোনটি সঠিক? আমরা সার্বজনীন গেট বলতে কোন গেটগুলোকে বোঝাই? সার্বজনীন গেট কি? যে গেট দ্বারা পৃথিবীর সমস্ত গেটগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি তাকে সার্বজনীন গেট বলা হয়। নর এবং ন্যান্ড এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়, নর এবং ন্যান্ড। তাহলে নর গেট তৈরি করতে আমাদের কি কি লাগে? দেখো, নর গেট, তাহলে নর গেট তৈরি করতে আমাদের লাগে অর গেট আর হচ্ছে নট গেট। আর ন্যান্ড গেট তৈরি করতে আমাদের কি কি লাগে? অ্যান্ড গেট, নট গেট। তার মানে দেখো, অর গেট লাগতেছে, অ্যান্ড গেট লাগতেছে, নট গেট লাগতেছে, তার মানে 3টা গেটই লাগতেছে আমাদের। তাহলে 3টাই সঠিক। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? দেখো, গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, এটার মাধ্যমে তুমি লাইভ ক্লাসে নিতে পারবা না। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাও লাইভ ক্লাস নিতে পারবে না, যদিও ফেসবুকে লাইভ হয়, বাট সরাসরি লাইভ যে ক্লাসগুলো নেওয়া এটা ফেসবুকে আসলে কমপ্লেক্স। ইয়াহু, এটা তো নিতে পারবা না। ওয়েবএক্স নামে চ্যাপ্টার রয়েছে, এইটাতে সরাসরি লাইভ ক্লাস নেওয়া যায়। প্রতাপ একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি আঙ্গুলে ছাপ দিয়ে কক্ষে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নাই। উদ্দীপকের কক্ষে প্রবেশের বাস্তব প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। ওই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ মানে কি? ফিঙ্গারপ্রিন্ট। তাহলে ফিঙ্গারপ্রিন্ট কি আসলে? এটা বায়োমেট্রিক্স। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে, কি কি রাখে? গবেষণা, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আঙ্গুলের ছাপ দিয়ে সে কক্ষে প্রবেশ করছে, তার মানে এইটা আঙ্গুলের ছাপ, এটা কোথায় লাগে? শিক্ষা গবেষণায় লাগে এবং নিরাপত্তার ক্ষেত্রে, মানে আমি কাকে কাকে আমার রুমে বা আমার রিসার্চ সেন্টারে বা আমি ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করাবো সেটা আমার ইচ্ছা, আমি সে ডাটাগুলো দিব। তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট দ্বারা শিক্ষা গবেষণা ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারি, নিরাপত্তায় কাজে লাগাইতে পারি। 1 ও 2। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? দেখো, এখানে আমি ব্যাখ্যা দিয়েছি সুন্দরভাবে। প্যারালাল, ডেটা একসাথে একাধিক বিটে ট্রান্সমিট হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার না। মানে ডাটাগুলো কি হয়? একসাথে ট্রান্সমিট হয়, সব ডাটাগুলো একসাথে ট্রান্সমিট হয়। অ্যাসিনক্রোনাসে কি হয়? ডাটা একটি একটি করে ক্যারেক্টার, একটা ডাটা ক্যারেক্টার ট্রান্সমিট হবে, দেন আরেকটা ডাটা ট্রান্সমিট হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সিনক্রোনাস, এখানে ডেটা ব্লক আকারে, মানে পুরো একটা ব্লক আকারে ট্রান্সফার হবে। আর আইসোক্রোনাস হচ্ছে একটি রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন, যেমন ভিডিও, অডিও স্ট্রিম, এটা হচ্ছে একদম রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় আইসোক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হয়। রায়না এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রুগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করেন। তাহলে এইটা আসলে কিরকম ফিল দিচ্ছে আমাদের? ভার্চুয়াল রিয়েলিটি, মানে কি? বাস্তবতা, মানে আমাদের মনে হয় যে বাস্তব, কিন্তু আসলে বাস্তব না। সে কিন্তু কোনো রকম রুগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ দিচ্ছে, তার মানে কি? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে এই প্রশিক্ষণটা দিচ্ছিল। ওকে, উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, মানে কম্পিউটার সিমুলেশন তো অবশ্যই লাগবে। ত্রিমাত্রিক ইমেজ, মানে 3D ইমেজ না হলে সে এটা করতে পারবে না। আর অ্যাকুচুয়েটর, তাই অ্যাকুচুয়েটর ছাড়াও তো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি অসম্ভব। তাহলে আমাদের এই 3টাই অ্যান্সার হবে। ওকে, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। তোমরা যদি অনলাইনে আমাদের আইসিটি কোর্স করতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমরা ঠিক এইভাবেই প্রতিটা অধ্যায়ে প্রতিটা প্রশ্ন সলভ করে থাকি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, এবং আমরা প্রত্যেকটা টপিকগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি সিমুলেশনের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।